দিয়ে ইন্স্যুরেন্স ক্লেমের লস অফ প্রফিট, ইন্স্যুরেন্স ক্লেমের লস অফ প্রফিট, কি নাম? লস অফ প্রফিট। আমার উপর ভরসা কর, এই কনসেপ্টটা তোদের আইডিয়াতেই নেই যে তোরা কি শিখতে চলেছিস। আগামী 5 to 10 মিনিটস আমি কি বলবো তোরা কল্পনাও করতে পারবি না। কোয়েশ্চেন, তোরা এতদিন ধরে ইন্স্যুরেন্স সম্বন্ধে কি জানিস? যে তোর গোডাউনে একটা স্টক থাকবে, আগুন লাগবে, স্টকটা পুড়ে যাবে, ইন্স্যুরেন্স কোম্পানি তোকে টাকা দেবে, তুই শুধু এইটুকু জানিস। এবার আমার কোয়েশ্চেন তোদের কাছে, সবাইয়ের কাছে, জানিস কিসের কিসের উপর ইন্স্যুরেন্স হতে পারে? ইন্স্যুরেন্স করার স্প্যানটা, স্কোপটা কতটা? মেশির পায়ের ইন্স্যুরেন্স হয়, তুই তোর বাড়ির পেট ডগের উপর ইন্স্যুরেন্স করতে পারিস, গাড়ি তো ছেড়েই দে, ইভেন তোর তোর বাড়িতে চুরি হলে তার ইন্স্যুরেন্স হতে পারে, এভরিথিং। ইভেন একটা মিথ আছে, একটা সেকেন্ড ওপিনিয়ন আছে, টাইটানিক জাহাজকে ইচ্ছা করে ডুবিয়ে দেওয়া হয়েছিল, কারণ টাইটানিক জাহাজের একটা লামসাম ইন্স্যুরেন্স ছিল। যে জাহাজটা পাঠানো হয়েছিল সেটা অরিজিনাল, যে জাহাজটা তৈরি হয়েছে সেটা নয়। এটা নিয়ে আর একটা রহস্য আছে, সেটা আমি বলছি। তো টাইটানিক জাহাজেরও ইন্স্যুরেন্স ছিল। তো ইন্স্যুরেন্স সব্বাইকার হয়। লস অফ প্রফিট ইন্স্যুরেন্সটা কি তোরা কখনো ভেবেও দেখিসনি? একটা একটা দোকান, ভালো করে ভাববি, একটা দোকান, আজ থেকে 20 বছর আগেকার কথা বলি, আনন্দবাজার পাবলিক, তখন তো পেপার প্রচুর লোক পড়তো, এখন একটু কমেছে কারণ এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ। তখন পেপার মানে তো পুরো হট কেক। সকালবেলা আনন্দবাজার পাবলিকেশনসে আগুন লেগেছিল, খুব বিধ্বংসী আগুন লেগেছে। আমার কোয়েশ্চেন, কি পুড়েছিল? তুই বলবি পেপার, তুই বলবি মেশিন পত্র, আর আমি বলবো আরো কিছু। আমার কোয়েশ্চেন, আগুন লেগেছিল ধরে নে এক এক, আমি জানি না প্রপার ডেটটা, 2020। আমি একটা ইমাজিনারি ফিগার ডেট দিলাম যে 1/1/2020 আগুন লেগেছিল। এই দিনকে আগুন লাগাতে ভালো করে ভাববি, কি পুড়েছে সেটা তো পরেকার ম্যাটার, সেটা তো তোরা সবাই জানিস। আমি বলছি এরপর আবার সবকিছু ঠিক করতে 1 মাস লেগে গিয়েছিল, 31/1/20। এইবার আয় মজাটা, এই 1 মাস ধরে এই পাবলিকেশন হাউসটা যে পরিমাণ পেপার পাবলিশ করতো সেই পরিমাণ পেপার পাবলিশ করতে পারেনি। এবং এটাও কিন্তু ওয়ান টাইপ অফ লস। লজিক লাগা, ওরা ধরে নে এই স্প্যানে, এই 1 মাসের স্প্যানে 1 crore পেপার, এই 1 মাসের স্প্যানে 1 crore পেপার পাবলিশ করতে গিয়েছিল। এবং ধরে নে একটা পেপারে ওদের 1 টাকা লাভ, তাহলে ওদের প্রফিট হওয়া উচিত ছিল 1 crore। কিন্তু যেহেতু পুরো আগুন লেগে পুরো ঝামেলা হয়ে গেছে, ওরা মাত্র 10,000 কপি বাজারে ছাড়তে পেরেছে। তাহলে বুঝতে পারছিস আগুন লাগলে যে মেটেরিয়াল জিনিসগুলো পুড়ছে তার তো ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাচ্ছে খুব ইজিলি, তুই জানিসও এটা, তার ইন্স্যুরেন্স ক্লেম খুব ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু মজাটা হচ্ছে আগুন লাগা আর সেই দোকানটা আবার ঠিক হয়ে যাওয়া, এর মাঝখানে কিন্তু লস অফ প্রফিট হয়। ওই সময়টা কিন্তু দোকানটা পুরনো অবস্থায় চলে না, এবং ইন্স্যুরেন্স কোম্পানি এই লস অফ প্রফিটেরও ইন্স্যুরেন্স করায় এবং তোকে সেই টাকাটা দিয়ে দেয়। তাহলে বুঝতে পারছিস আমি কি কনসেপ্টের কাজ করছি বলতো? লস অফ স্টকে আগুন লেগেছে, আহ আজকের ডেট 2/2/5/25। বলতো ফায়ার পিরিয়ড কোনটা লস অফ স্টকে বলছি? 1/1/25 থেকে 2/5/25, সবাই তাই বলবি তো? কিন্তু
লস অফ প্রফিটে যদি আগুন লাগে 2, 5, 25, এর পিছন দিকে ফিরে কোনো লাভ হবে না। এখানে কিন্তু তোকে সামনের দিকে এগোতে হবে, কতদিন সেই আগুনের এফেক্ট ছিল। তো দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন চেঞ্জ আছে, এবং তোকে এটা জানতে হবে, এই কনসেপ্টটাকে বুঝতে হবে প্রচন্ড ভালো করে। এই অঙ্কটা নর্মাল অ্যাকাউন্টস এর অঙ্ক নয়, এই অঙ্কটা প্রচন্ড লজিক্যাল অঙ্ক। এবং আমি তোকে দায়িত্ব নিয়ে বললাম, র্যান্ডামলি পিক করবি যে কোনো একজনকে, বলবি লস অফ প্রফিট পারিস, কি বলে দেখিস, কারণ এটা অ্যাকাউন্টস এর অঙ্কই নয়। আমি তোকে এই অঙ্কটাকে দারুণ করে করার জন্য একটা ছবি আঁকাবো, যে এই ছবিটাকে বুঝতে পেরে যাবি, সে কিন্তু বুঝে যাবি অ্যাকচুয়ালি লস অফ প্রফিট কি। ভালো করে শুনবি। ছবিটা আঁকানোর আগে আমি বলি অঙ্কটা কিভাবে করতে হয়। অঙ্কটায় কয়েকটা স্টেপস ফলো করতে হয়। লেখ স্টেপ 1, আমি লিখিয়ে দিই, আগে স্টেপস গুলো লেখাই, তারপর ছবিটা আঁকাবো। লেখ স্টেপ 1, স্টেপ 1 দিয়ে লেখ কম্পিউটেশন অফ জিপি রেট। স্টেপ 1 দিয়ে লেখ কম্পিউটেশন অফ জিপি রেট, জিপি মানে গ্রস প্রফিট, কম্পিউটেশন অফ জিপি রেট। তাহলে স্টেপ 1 কি বললি, কম্পিউটেশন অফ জিপি রেট, আন্ডারলাইন। নিচে লেখ রেট অফ জিপি সমান, রেট অফ জিপি সমান ফর্মুলা, রেট অফ জিপি নেট প্রফিট প্লাস ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস, ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস। ভাই এটার মানে কি এক্ষুনি বুঝতে পারবি না, আগে লিখতে হবে তোকে। নেট প্রফিট প্লাস ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস বাই সেলস ফর দ্য ইয়ার ডট ডট, কোন সেলটা হয় পরে বলছি, সেল ফর দ্য ইয়ার ডট ডট ইনটু 100। তাহলে কি ফর্মুলা বললাম, নেট প্রফিট প্লাস ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস বাই সেলস ফর দ্য ইয়ার ডট ডট ইনটু 100। তাহলে অলওয়েজ স্টেপ 1 জিপি রেট বের করা, আই থিঙ্ক বুঝেছিস। অনলাইন ক্লিয়ার? ওকে, স্টেপ 2, ভেরি গুড। স্টেপ 2, স্টেপ 2 বলে লেখ কম্পিউটেশন অফ শর্ট সেল। স্টেপ 2 বলে লেখ কম্পিউটেশন অফ শর্ট সেল, কম্পিউটেশন অফ SHORT, শর্ট সেল, কম্পিউটেশন অফ শর্ট সেল। এটার মানে কি এখন বলবো না, আমি পরে বলছি। স্টেপ 2 হচ্ছে কম্পিউটেশন অফ শর্ট সেল। স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3, কম্পিউটেশন অফ, কম্পিউটেশন অফ admissible, 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 computation of admissible additional expenses, computation of admissible additional expenses, computation of কি বললাম, admissible additional expenses। স্টেপ 3 লিখেছিস, ড্যাশ দিয়ে লেখ লিস্ট, LEAST, লিস্ট অফ দ্য ফলোইং 3 alternatives, ড্যাশ দিয়ে লেখ লিস্ট অফ দ্য, লিস্ট অফ দ্য ফলোইং 3, লিস্ট অফ দ্য ফলোইং 3 alternatives, তিনটের মধ্যে যেটা কম, লিস্ট অফ দ্য ফলোইং 3 alternatives, তিনটের মধ্যে যেটা কম। নিচে এ দিয়ে অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস, এ দিয়ে অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস। আমি তিনটে অপশন লিখবো, তার মধ্যে ফার্স্ট অপশন এ, অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস।
B. GP on GP on additional cell. GP on additional cell. GP on additional cell. And number 3, মানে C, like actual additional expenses into বড় করে দোতলা বাস। Actual additional expenses into দোতলা বাস। ওপরে net profit plus insured standing charges. Net profit plus insured standing charges. Net profit plus কি বললাম? Insured standing charges by net profit plus all standing charges. By net profit plus all standing charges. তাহলে ওপরে হচ্ছে নেট প্রফিট প্লাস ইনসিওর্ড আর নিচে নেট প্রফিট প্লাস অল। নেট প্রফিট প্লাস অল স্ট্যান্ডিং চার্জেস। কটা অপশন লিখলাম? 3টে, এ বি সি। 3টের মধ্যে যেটা কম সেটা নিয়ে কাজ হবে, লিস্ট বললাম। আর লাস্ট স্টেপ 4 স্টেটমেন্ট, শুধু লিখে রাখ স্টেটমেন্ট। স্টেপ 4 স্টেটমেন্ট। তাহলে লস অফ প্রফিট মানে 4টে স্টেপ। চেঁচা। স্টেপ 1 এর হেডিং কি? কম্পিউটেশন অফ জিপি রেট। স্টেপ 2 এর হেডিং কি? কম্পিউটেশন অফ শর্ট সেল। আচ্ছা একটা কাজ করতো, কম্পিউটেশন অফ শর্ট সেল অ্যান্ড জিপি অন শর্ট সেল লিখে রাখ হেডিংটায়। কম্পিউটেশন অফ শর্ট সেল অ্যান্ড জিপি মানে গ্রস প্রফিট, তুই পরীক্ষায় লিখতে পারবি জিপি অন শর্ট সেল, এটা পুরোটা হেডিং। কম্পিউটেশন অফ শর্ট সেল অ্যান্ড জিপি অন শর্ট সেল। স্টেপ 3 কি? কম্পিউটেশন অফ অ্যাডমিসিবল অ্যাডিশনাল এক্সপেন্সেস। আর স্টেপ 4 কি? স্টেটমেন্ট। আচ্ছা আমি এই যে পুরোটা লেখালাম এর মধ্যে কি আছে? বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, একটা অঙ্ক করালেই বুঝবি। কিন্তু এই যে পুরো লেখাটা লিখলি, এই পুরো লেখাটার মধ্যে দুটো টার্ম আই থিঙ্ক তোর বুঝতে অসুবিধে হচ্ছে। বলতো কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডিং চার্জেস, দাঁড়িয়ে থাকার খরচ, তো স্ট্যান্ডিং চার্জেস মানে কি? আর একটা হচ্ছে অ্যাডিশনাল এক্সপেন্সেসটা কি? আগে আমি এই দুটো টার্মকে এক্সপ্লেন করি, তারপর বলছি কি করে করতে হয়। স্ট্যান্ডিং চার্জেস মানে ফিক্সড কস্ট। ফিক্সড কস্টকে ইন্স্যুরেন্সের ভাষায় স্ট্যান্ডিং চার্জেস বলে। ফিক্সড কস্টকে ইন্স্যুরেন্সের ভাষায় কি বলে? স্ট্যান্ডিং চার্জেস। স্ট্যান্ডিং চার্জেস দু রকমের হয়, ইনসিওর্ড আর আনইনসিওর্ড। বলবি দাদা এ আবার কি হচ্ছে? আমি বলবো যখন আমি পলিসি নিচ্ছি তখন আমি ওদেরকে দেখাচ্ছি দেখো আমার এই ফিক্সড কস্ট গুলো হয়, ওদের খাতায় সেগুলো চলে গেল, আচ্ছা এইগুলো হয়, তার মানে সেটা ইনসিওর্ড। ওইগুলোর বাইরেও কিছু ফিক্সড কস্ট হয় যেটা আমি ইচ্ছা করে ওদের বললাম না, সেগুলো আনইনসিওর্ড। আনইনসিওর্ড আর ইনসিওর্ড কোথায় কাজে লাগবে? হ্যাঁ, অ্যাডিশনাল এক্সপেন্সেস এর সি পার্ট। একটা আছে নেট প্রফিট প্লাস ইনসিওর্ড আর একটা আছে নেট প্রফিট প্লাস অল মানে ইনসিওর্ড আনইনসিওর্ড মিলিয়ে। পরীক্ষায় কি করে দিতে পারে? তোকে বলতে পারে টোটাল স্ট্যান্ডিং চার্জেস 10,000, কথার কথা, এর মধ্যে 4,000 আনইনসিওর্ড, তাহলে 6,000 ইনসিওর্ড। তোকে তাহলে জানতে হবে ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস আর আনইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস এর কনসেপ্ট কি। আই থিঙ্ক বুঝলি অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। এইবার আয় অ্যাডিশনাল এক্সপেন্সেস এর কনসেপ্ট। কাকে বলে অ্যাডিশনাল এক্সপেন্সেস, যেটা স্টেপ 3 তে আছে। আমি বলছি আগুন লেগে আমার দোকান পুড়ে গেল, বল তারপর আমি কি করব? দোকান সারানো হচ্ছে পরেকার ম্যাটার, আমি পাশে একটা দোকান ভাড়া নিতে পারি, আমার পাশে একটু জায়গা আছে, একটা মানে ছিটে বেড়া বা ত্রিপল দিয়ে লাগিয়ে একটা ছোট্ট মতন দোকান বানাতে পারি। কেন বানালাম? যাতে এখান থেকে সেলটা করতে পারি। শুনতে পাচ্ছি না। নর্মাল কেস সিনারিওতে আমি এটা করব?
আমার দোকানের পাশে এরকম ছোট একটা দোকান বানাবো না? কেন বানালাম? যাতে আমার ওই ওই যে 10,000টা সেল হয়েছিল পেপার, আরে ওটা হতে গেলেও তো একটা সেট আপ লাগবে রে বাবা, ওই সেট আপটা বানালাম। ওইটা ওইটা বানাতে যে খরচ, তার নাম অ্যাডিশনাল এক্সপেন্সেস। এবার বল, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডিশনাল এক্সপেন্সেসটা তোকে দেবে না দেবে না? যদি বলে না, যদি বলিস দেবে না, তাহলে আমি পাশে দোকান বানাবোই না, আমি সেলই করবো না, পুরো টাকাটা তুমি দিয়ে দাও আমাকে। আমি বরঞ্চ সেল করে তোমার লাভ করে দিচ্ছি, তোমাকে আমায় কম টাকা দিতে হচ্ছে। এক্ষুনি তাহলে বলবি হ্যাঁ দাদা সেল করছি কেন? কাস্টমার ধরে রাখার জন্য, কথার কথা। সেটা আবার আমারও লাভ। সো ইন্স্যুরেন্স কোম্পানির লাভ দেখবে, বলছে তুমি পাশে ছোট একটা দোকান করে সেখান থেকে সেল করছো, ভেরি গুড, আমায় তোমায় কম টাকা দিতে হবে, সুতরাং তুমি সেল করো ওখান থেকে, তার জন্য যে খরচ সেটা আমি দিয়ে দেবো। ওই জন্য অ্যাডিশনাল এক্সপেন্সেস এর টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়। এবার দেখ দেখিনি, স্টেপ ওয়ান কম্পিউটেশন অফ জিপি রেট বুঝেছিস কিনা, মোটামুটি কানে শুনেছি, শুনে বুঝেছিস কিনা, প্র্যাকটিক্যালি অঙ্ক করতে গেলে বুঝতে পারবি। স্টেপ টু, শর্ট সেল অ্যান্ড জিপি অন শর্ট সেল। এক্ষুনি কোয়েশ্চেন করবি দাদা শর্ট সেলটা কি? আমি বলবো ওই এক মাসে কতগুলো পেপার বিক্রি হবার কথা ছিল, 1 কোটি, আর ধরে নে আমি বিক্রি করেছি 1 লাখ, ধরে নে আমি বিক্রি করেছি 1 লাখ, কতটুকু কম সেল হলো রে? 1 কোটি থেকে 1 লাখ মাইনাস 99 লাখ, ওইটাকে শর্ট সেল বলে। ওইটাকে কি বলে? শর্ট সেল। অর্থাৎ যে সময়টায় আগুনের এফেক্ট ছিল, সেই সময়টায় কত সেল হয়েছে আর তার আগে কত সেল হওয়া উচিত ছিল, এই কম্প্যারিজনটাকে কি বলা হয়? শর্ট সেল। এবার দারুণ করে শোন, আমি একটা ইমাজিনারি ফিগার দিয়ে একটা ছবি বোঝাচ্ছি, যদি এই ছবিটা বুঝে যাস, অঙ্কটায় কিচ্ছু নেই, পুরো অঙ্কটাই ছবির ওপর দাঁড়িয়ে আছে। দেখ হেব্বি লাগবে, হেব্বি লাগবে বুঝতে। তার আগে জিজ্ঞাসা করি, অনলাইন ডিসকাশন বুঝেছিস? হুম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আজকের দিনে আগুন লেগেছে ধর 2-5-25, আর আগুনের এফেক্ট 3 মান্থস, একে বলা হয় ইনডিমনিটি পিরিয়ড, আমি পরে পাবো। 3 মাসের মধ্যে নতুন দোকান তৈরি হয়ে গেছে। চাচা, প্রথমেই তুই কি করবি জানিস? আগুন ধরিয়ে দিবি, এরকম এই আগুন জ্বলছে, খাটাতে করবি, আগুন জ্বালিয়ে দিবি পুরো। কবে আগুন লেগেছে? 2-5-25, এখান থেকে 3 মাস খুঁজবি, এখান থেকে 3 মাস খুঁজবি। 3 মাস হচ্ছে 5, 6, 7, 8, 1, 8, 25, বল এটা ফায়ার পিরিয়ড, এখানে বুঝতে পেরেছিস কিনা? এক্স্যাক্টলি এর আগের বছরের, এক্স্যাক্টলি এর আগের বছরের 3 মাস লাগবে। বল আজকে একটা কাপড়ের দোকানে আগুন লেগেছে, তোকে শর্ট সেল বের করতে বলেছে, কি করে বের করবি? পুজোর সময়কার সেল আর আজকের 3 মাসের সেল তুই কম্পেয়ার করতে পারবি? আর যদি পুজোর সময় আগুন লাগে, তখনকার সেল আর আজকের সেল একদম পারবি না, কারণ যে সময়টা এফেক্টেড হয় ঠিক আগের বছর এই সময় কি সেল ছিল, সেটাকে তোকে তুলনা করতে হবে। তাহলে শর্ট সেল করার জন্য আমার দরকার 2-5-24 থেকে 1-8-24, বলে হেব্বি করে বুঝিনি। এই সেলটা কিসের জন্য লাগে জানিস? এই সেলটা লাগে শর্ট সেলের জন্য। এই সেলটা কিসের জন্য লাগে? শর্ট সেল। তাহলে শর্ট সেলের কনসেপ্ট ক্লিয়ার? অনলাইন বুঝেছিস? এবার ঠিক এই আগুন লাগার আগে এইখানে একটা বন্ধ করবি, এটা হচ্ছে একটা ইয়ার এন্ডিং, এইটার নাম ফর দ্য ইয়ার, ধরে ডিসেম্বরে ইয়ার এন্ডিং 31/12/24। বল আমাদের আগুন লেগেছে, খুব খুব ভাইটাল ডেট, ওই জন্য আগুনটা লাগিয়েছি আমি, মানে এই বোর্ডে বলছি, এটা খুব ভাইটাল ডেট। এই ডেটের এক্স্যাক্টলি আগের বছর কোথায়? এই ডেটের আগের ইয়ার এন্ডিং কোথায়? যদি মার্চে হতো 31-3-25 লিখতাম, সেটা পরে কেন ম্যাটার, আমি ডিসেম্বর ধরে নিচ্ছি।
31/12/24, ইয়ার এন্ডিং যদি হয় 31/12/24, কারণ আমরা 25-এ আছি। এই সেলটা লাগে জিপি রেট বের করার জন্য। সব সময় সব সময় এই সেলটা লাগে কিসের জন্য? তুই যদি একবার দেখিস স্টেপ 1-এ কম্পিউটেশন অফ জিপি রেট, সেখানে যে ফর্মুলাটা আছে সেল ফর দ্য ইয়ার ডট ডট দেওয়া আছে তো, অঙ্কে তুই কি লিখবি? সেল ফর দ্য ইয়ার 31/12/24, তখন এই ডট ডটটা থাকবে না। তো এই সেলটা লাগে কিসের জন্য? জিপি রেটের জন্য। এইবার যেদিন আগুন লেগেছে সেই দিনের আগের দিন বা সেই দিন পর্যন্ত একটা সেল দরকার, যেদিন আগুন লেগেছে। ফর দ্য ইয়ার, তার আগের দিনে যাচ্ছি 1/5/25, এটা কিন্তু ফর দ্য ইয়ার, এক বছরের। কিন্তু এই এক বছরটা শেষ কবে হয়? যেদিন আগুন লেগেছে তার আগের দিন, যেদিন আগুন লেগেছে তার। এইটা দিয়ে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই হবে কিনা সেটা দেখতে হয়। অর্থাৎ এখানে অ্যাভারেজ ক্লজের গল্প আছে। বলতো বোর্ডে আমি কটা সেল এঁকেছি? 1, 2, 3, 4। এই অঙ্কটার গল্প জানিস, ওরা এলোমেলো ভাবে এই 4টে সেল দিয়ে দেবে, এলোমেলো ভাবে, এইটা তারপর এইটা তারপর এটা তারপর এটা, পরের অঙ্কে এদিক ওদিক, ওরা হাজারো রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এই 4টে সেলই দেবে। যদি এই ছবিটা এঁকে ফেলতে পারিস তাহলে কোন সেলটা কোথায় যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এই ছবিটা না আঁকতে পারিস, বেস্ট অফ লাক, তোর ইন্স্যুরেন্স ক্লেমের লস অফ প্রফিট হলো না, সিম্পল হলো না। হওয়াতে গেলে এটা জানতে হবে। আমি ভিডিও করছি, আমি এক্ষুনি আপলোড করে দেবো। এটা আঁকার টাইম দিচ্ছি না, নর্মাল কেসে দিই, ভিডিও দেখে আরেকবার আঁকবি অনলাইন, বুঝেছিস? হুম, ওকে, ভেরি গুড। আমরা আজকে একটা অঙ্ক করাবো, তোদের কচি ব্রেনে দুটো অঙ্কের চাপ দেবো না, এক পিস অঙ্ক করাবো। চলে আয় পেজ নাম্বার, কথা হচ্ছে পেজ নাম্বার 565, স্ক্যানারের পেজ নাম্বার 565, সামস নাম্বার 3। এই 3 যদি তুই করতে পারিস, লস অফ প্রফিটের বেসিক পুরো ক্লিয়ার হয়ে যাবে। পুরো মানে 110% ক্লিয়ার হয়ে যাবে যদি তুই 3 করতে পারিস। আমি পড়ছি, শোন, একদম মাথাটা ঠান্ডা কর। আর যারা দেখছিস আলাদাভাবে, আমি চেষ্টা করব পিন কমেন্টে কোয়েশ্চেনটা দিয়ে দেওয়ার। বলছে ব্রাইট লিমিটেড হ্যাজ এ লস অফ প্রফিট ইন্স্যুরেন্স পলিসি 12,60,000। ওকে, কি দিল? পলিসি ভ্যালু। প্রথমবার অঙ্কটাকে দেখছিস, যদি বুঝতে না পারিস, এই প্রথমবার দেখা, এই শেষ দেখা, আর পরে দেখলেও বুঝতে পারবি না। তো এই অঙ্কটাকে তোকে বুঝতেই হবে, তাড়াহুড়ো করবি না, আমিও করছি না। দ্য পিরিয়ড অফ ইনডিমনিটি ইজ 3 months। তাহলে একটা নতুন টার্ম পেলি, পিরিয়ড অফ ইনডিমনিটি। তোকে আমি কি বলেছি? আগুন লাগলে, আগুন লাগলে যা লস হবে দিয়ে দেবো। যদি আমাকে কেউ বলে এই কথাটা, তাহলে আমি কি করব? আমি আগুন লাগিয়ে দেবো, দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি দোকান সারাবোই না, বলবো এরপর যা লস হবে সব দিয়ে দেবে, গল্প শেষ ভাই। মনে হচ্ছে না হেভি বিজনেস? ওই জন্য ওরা বলবে না, তুমি তোমার 60 বছর পর্যন্ত নেবে নাকি? ইয়া কি হচ্ছে? আমি একটা টাইম ফ্রেম বেঁধে দেবো যে 3 মাস পর্যন্ত দেবো, তার মধ্যে তুমি যদি দোকান না সারাও আমার দায়িত্ব নেই। তার নাম পিরিয়ড অফ ইনডিমনিটি। অর্থাৎ যত দিনের মধ্যে তোমায় এবার একটা গল্প, 3 মাস পিরিয়ড অফ ইনডিমনিটি, তুই 2 মাসের মধ্যে দোকান সারিয়ে নর্মাল করে ফেললি, তখন কিন্তু 3 মাস ভ্যালুলেস, কারণ 2 মাসের মধ্যে ফায়ারের এফেক্টটা চলে গেল। ভাল বুঝিনি। আবার 3 মাস পিরিয়ড অফ ইনডিমনিটি, তুই 5 মাসের মাথায় দোকান ঠিক করেছিস, তোকে 5 মাসেরও টাকা দেবে না, 3 মাস। তো কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট। তোর সাথে ইন্স্যুরেন্স কোম্পানির কি কথা হয়েছে? 3 মাসে যা লস হবে দিয়ে দেবে। কিন্তু তোর যদি এরকম অঙ্ক পাবি, 3 মাস পিরিয়ড অফ ইনডিমনিটি, 2 মাসের মধ্যে দোকান ঠিক হয়ে গেছে, তখন 3 মাস ইমমেটেরিয়াল।
আবার এরকম অঙ্ক পাবি 3 মাস পিরিয়ড অফ ইনডিমনিটি, 5 মাস লেগেছে, সেই 5 মাসও ইমেটেরিয়াল। সো তোকে কনসেপচুয়ালি বুঝতে হবে। অনলাইন, বুঝলি? হ্যাঁ, ওকে। দ্য পিরিয়ড অফ ইনডিমনিটি ইজ 3 মান্থস। এইবার আয়, এ ফায়ার অকার্ড অন 31/3, বড্ড পুরনো সাল, 89। আমি 89 ধরেই করাচ্ছি, ব্যাস গল্প শেষ। আগুন লেগে গেছে 31/3, 89। তুই এখানে একটা আগুন ধরিয়ে দিবি, আগে আমি আঁকবো। হ্যাঁ, এবার এবার তোকেও আঁকতে হবে, আগে আমি আঁকবো। 31/3 কত? 89। আমি 1/4 লিখছি, দেখতে ভালো লাগে। 1/4 89। আগুন ধরিয়ে দিলাম 1/4 89-এ। আগে বুঝবি এখান থেকে 3 মাস, বল। 4, 5, 6, 30, 6, 89। আগে বল 3 মাস বুঝেছিস না বুঝিসনি? পুরো লজিক্যাল বুঝতে হবে। এই অঙ্কটায় আমি দেখছি না কি কি দিয়েছে, আমি শুধু একটা ডেট দেখলাম যে কবে আগুনটা লেগেছে, আমি পুরো ছবিটা এঁকে ফেলবো। আর ছবিটা যে আঁকতে পারবি সেই অঙ্কটা করতে পারবি। তাহলে আগুন ধরিয়ে দিলি 1/4 89, বল 3 মাস কোথায়? 30, 6 এক্স্যাক্টলি তার আগের পিরিয়ডে, বল ডেটটা কত হবে? 1/4 88, 30, 6, 88। এবং তুই পরীক্ষার হলে লিখে দিবি শর্ট সেল। পরীক্ষার হলে লিখবি, এগুলো সব লিখবি, এটা দেখাবি পরীক্ষায়, এটা শর্ট সেল। এবার আমার কথা শোন, পুরো অঙ্কটায় কোনো একটা জায়গায় নেট প্রফিট থাকবে, থাকবে কনফার্ম থাকবে। ওই নেট প্রফিটের ইয়ারটা কি লেখা আছে, নেট প্রফিট কি লেখা আছে পর। ফর 88 মানে বলতো ডিসেম্বর ইয়ার এন্ডিং। কারণ তুই এতগুলো ইয়ার এন্ডিং দেখতে পাবি, তুই পুরো কনফিউজড হয়ে যাবি যে কোন ইয়ার এন্ডিংটা দেখে বুঝবো ইয়ার এন্ডিং কবে। অ্যাটলিস্ট আলাদা দুটো ইয়ার এন্ডিং দেখতে পাবি। ভাই আমাদের হেভি বুদ্ধি আছে। আমি একদম নেট প্রফিটটা খুঁজবো, নেট প্রফিটে ইয়ার এন্ডিং লেখা থাকবে। যেই লেখা আছে ফর 88 মানে ডিসেম্বরে ইয়ার এন্ডিং, কারণ মার্চ হলে 88, 89 সামথিং বলতো। তাহলে বল ইয়ার এন্ডিং কবে? ডিসেম্বর। তাহলে বল আগুন যদি এখানে লাগে, ঠিক তার সোজা এইখানে লিখবো ফর দ্য ইয়ার 31/12/88, এবং এখানে লিখবো জিপি রেট। এই সেলটা কিসের জন্য লাগে? জিপি রেট। এবং যেদিন আগুন লেগেছে তার নিচে ঠিক সেই দিন পর্যন্ত বা তার আগের দিন পর্যন্ত এখানে লিখবো ফর দ্য ইয়ার 31/3/89। এটা লিখবো অ্যাভারেজ ক্লজ। আমি বলবো এবার যা খুশি দাও, আমি পারবো অঙ্ক। কিন্তু অঙ্কের আগে এই ছবিটা আলট্রা লেভেলে ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট নয়, আলট্রা লেভেলে ইম্পর্টেন্ট। এই ছবিটা যে আঁকতে পারবি না, যে বুঝবি না, সে লস অফ প্রফিট পারবি না। আর যে বুঝে যাবি তার কাছে লস অফ প্রফিট কিচ্ছু নেই, বাচ্চাদের জিনিস। অনলাইন, বুঝেছিস কিনা দেখ। হুম, ছবিটা আঁক। ভেরি গুড, সবাই ছবিটা আঁক। প্রথমে আগুন ধরা, এরকম 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 আগুন ধরাবি, এরকম দেখাবি আগুন লেগেছে। এটা আমার টেকনিক ভাই, হেভি লাগে। এটা আমার টেকনিক, ভালো লাগবে। আমি তো বললাম র্যান্ডমলি জিজ্ঞাসা করবি বন্ধুদের যারা আমার কাছে পড়ে না, বলবি লস অফ প্রফিট পারিস? কিভাবে পারিস বল, কি বলে দেখিস। তুই যেই আগুন ধরিয়ে দিলি অমনি লস অফ প্রফিট সহজ হয়ে গেল। সো বেস্ট অফ লাক। আমি যা যা লিখেছি সেইগুলো লিখিস, ভালো লাগবে। প্রথমে 1489 থেকে 30/6/89, ঠিক তার ওপরে 3 মাস 1488 থেকে 30/6/88। এবং ওই দুটো সেলকে একসঙ্গে কি বলবি? শর্ট সেল। এই দুটো সেলকে একসঙ্গে কি বলবি? শর্ট সেল। আগুন লাগার আগে চলে আসবি, ইয়ার এন্ডিংটা কোথা থেকে পেলাম বুঝেছিস নিশ্চয়ই। লিখবি ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার মানে 1 বছর, ফর দ্য ইয়ার, শুনছি, 31/12/88। আর যেদিন আগুন লেগেছে ঠিক তার নিচে চলে আসবি, লিখবি ফর দ্য ইয়ার, শুনছি,
31,389 লিখবি অ্যাভারেজ ক্লজ, লিখবি অ্যাভারেজ ক্লজ। অনলাইন হয়েছে। হুম, ভেরি গুড। সবাই এবার আমার সাথে অঙ্কটা পড়, চুপচাপ অঙ্কটা পড়, পড়বি, ডিসিশন নিবি। ডিসিশনটা আমি নেবো না, তুই নিবি। পড়ছি। ওই সেলস দুটো ফুটকি দিয়ে লিখেছে ফর দ্য ইয়ার 31/12/88। ফর দ্য ইয়ার 31/12/88, বল কোন সেল? জিপি রে। কত টাকা দিয়েছে? লিখবি ₹42 লাখ, ₹42 লাখ এখানে লিখবি, পরীক্ষার হলেও লিখবি। তার মানে এই জিপি রেটের সেলটা কত দিয়েছে? 42 লাখ। পরেরটায় আয়, নিচে পরেরটায় আয়। ফর দ্য পিরিয়ড ফ্রম 1/4/88 টু 31/3/89, বলতো এটা 1 বছর কিনা? শুনতে পাচ্ছি না। এমন একটা 1 বছর যেটা শেষ হচ্ছে 31/3/89, তাহলে কোন সেলটা বল? এই অ্যাভারেজ ক্লজ ওলা, অ্যাভারেজ ক্লজ ওলা সেল, রুপিস কত বল? 48 লাখ। ওই একটা জিনিস বুঝছিস, ছবিটা না আঁকলে তুই কোথায় হাবুডুবু খাবি? এই সেলটা নিয়ে কি করবো রে বাবা। পরের লাইনে আয়। ফর দ্য পিরিয়ড 1/4/88 থেকে 30/6/88, শর্ট সেলের ওপরেরটা, রুপিস কত বল? 10,80,000। আর একটা বল, ফর দ্য পিরিয়ড 1/4/89 থেকে 30/6/89, মানে শর্ট সেলের নিচেরটা কত? রুপিস 72,000। একটা গল্প বুঝলি? তুই পুরো সেট করে রেখেছিলিস, দেখ সব জিনিস পুরো বসে গেল পাজল গেমের মতো। দেখবি তুই যদি প্রপার ছবি আঁকিস, ওরা সুন্দর করে দেবে, তুই সুন্দর করে লিখবি, কিন্তু ওরা সেল সাজিয়ে দেবে না। তুই ভাবিস না ও হো প্রথমে এটা দেবে, তারপর এটা দেবে, তারপর এটা দেবে, তারপর এটা দেবে। এটা দেবে না, ওরা যেন তেন ভাবে উল্টে দেবে। তুই বলবি দে, আমার তো ছবি আঁকা আছে, আমি শুধু দেখে দেখে বসিয়ে দেবো। এইবার আমরা বুঝে গেছি কোন সেলটা কি। বুঝেছিস? অনলাইন। হুম, ভেরি গুড। নিচেরটায় আয়। স্ট্যান্ডিং চার্জেস ফর 88, ভেরি গুড। প্রফিট ফর 88। স্ট্যান্ডিং চার্জেসটা ইনশিওর্ড আনইনশিওর্ড বলেনি, আমরা ইনশিওর্ড ধরে নেবো, তাই লজিক। প্রফিট বলেছে মানে নেট প্রফিট। সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জ, ওই লস অফ স্টকে তো লেস স্যালভেজ হয়, কিছু জিনিস বাঁচে, এখানে কি বাঁচবে? ফিক্সড কস্টের টাকা কিছু বাঁচাতে পারিস। কার টাকা বাঁচাতে পারিস? ফিক্সড কস্ট। তাহলে এখানকার স্যালভেজের নাম কি? সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস। অর্থাৎ যখন ইন্স্যুরেন্স ক্লেমের স্টেটমেন্ট করব, যেমন লেস স্যালভেজ করতাম, তার জায়গায় কি লিখবো? লেস সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস। আরো অ্যাডিশনাল এক্সপেন্সেস টু রিডিউস লস অফ টার্নওভার। অ্যাডিশনাল এক্সপেন্সেস কত দিয়ে দিয়েছে? 60,000। অ্যাজিউম নো অ্যাডজাস্টমেন্ট হ্যাজ টু বি মেড অন আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য টার্নওভার। পরের দিন দেখবো, এই বেকার এখন বলে লাভ নেই, পরের দিন ট্রেন্ডটা বোঝাবো। আজকে ট্রেন্ড নেই, এই জন্য একটা নর্মাল অঙ্ক, একটা একদম নর্মাল অঙ্ক। তবে এই অঙ্কটা করতে পারলে 90% শেষ হয়ে যাবে লস অফ স্টকে। সব বড় করে বেস্ট অফ লাক। এই ছবিটা আঁকা থাক, স্টার্ট কর। স্টেপ 1 ডাইরেক্টলি, কোনো আর ছক নয়, কিচ্ছু নয়। এই ছবিটা আঁকার পর পরীক্ষায় ডাইরেক্টলি লিখবি স্টেপ 1 কম্পিউটেশন অফ জিপি রেট, আন্ডারলাইন। স্টেপ 1 বলে লিখবি কম্পিউটেশন অফ জিপি রেট, আন্ডারলাইন। নিচে লেখ রেট অফ জিপি ইকুয়ালস টু, নিচে লেখ রেট অফ জিপি ইকুয়ালস টু, ফর্মুলা বল, ফর্মুলা বল, দেখে দেখে বল না, আমার আপত্তি নেই। নেট প্রফিট প্লাস ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস, দাঁড়া, নেট প্রফিট প্লাস ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস বাই সেল ফর দ্য ইয়ার 31/88, এখান থেকে দেখে দেখে লিখতে হবে। জিপি রেটের সেলের ফর দ্য ইয়ার কোনটা? 31/88 ইন্টু 100 কর। নেট প্রফিট প্লাস ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস, নেট প্রফিট প্লাস ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস বাই, শুনছি,
by sale for the year, by sale for the year 31/12/88 into 100 সমানের নিচে সমান দে, দোতলা বাস কর। এবার বল নেট প্রফিট কত? দেখ দেখ দেখ, 9,60,000 প্লাস ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস কত? আমি জানি না। নেট প্রফিট 3 লাখ, ভুলভাল বলছিস। নেট প্রফিট 3 লাখ প্লাস ইনসিওর্ড স্ট্যান্ডিং চার্জেস কত? 9,60,000। 3 লাখ প্লাস 9,60,000 বাই কোন সেলটা? 42 লাখ বাই 42 লাখ ইন্টু 100। ক্যালকুলেটারে ডাইরেক্টলি করে বল, ওই দুটোকে যোগ কর, বাই 42 লাখ ইন্টু 100। 30 ইকুয়ালস টু 30%। ওটাকে বক্স করে রাখ, পুরো 30% ইকুয়ালস টু 30%, বক্স করে রাখ। অনলাইন হেভি করে বল, বুঝেছিস জিপি রেট? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মজা লাগলো না? দেখ মজার জিনিস। স্টেপ 2, কম্পিউটেশন অফ শর্ট সেল অ্যান্ড জিপি অন শর্ট সেল, আন্ডারলাইন। স্টেপ 2 কর। স্টেপ 2, computation of short sale, computation of short sale and শুনছি and GP on short sale বলে আন্ডারলাইন। আচ্ছা ওই 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 ছবি থেকে বলতো শর্ট সেল কি করে বের করবি? 10,80,000 থেকে 72,000 মাইনাস করবি। 10,80,000 নাম কি? সেল ফর দ্য পিরিয়ড 1/4/88 থেকে 30/6/88। রুপিস কালাম কর রাইট হ্যান্ড সাইডে সুন্দর করে, রুপিস কালাম করে ড্যাশ দিয়ে লেখ সেল ফর দ্য পিরিয়ড, সেল ফর দ্য পিরিয়ড 1488 ড্যাশ, বল 1488 ড্যাশ 30/6/88, 30/6/88। রুপিস কালামে কত লিখবি বল? 10,80,000। অনলাইন বুঝেছিস রে? হুম, ভেরি গুড। লেস, ভেরি গুড। লেস দুটো ফুট কি আন্ডারলাইন? লেস দুটো ফুট কি আন্ডারলাইন? লেস শুনছি, সেল ফর দ্য পিরিয়ড, লেস সেল ফর দ্য পিরিয়ড বল 1489 ড্যাশ 30/6/89, 1489 ড্যাশ 30/6/89 কত রে? 72। বিয়োগ কর 10,08,000 ক্লোজ। এর এগেনস্টে শর্ট সেল 10,08,000 ক্লোজ, এর এগেনস্টে কি লিখলি? শর্ট সেল। তাহলে শর্ট সেল কি করে বের করে? ক্লিয়ার নিচে। অতএব জিপি অন শর্ট সেল ইকুয়ালস টু, অতএব জিপি অন শর্ট সেল ইকুয়ালস টু, অতএব জিপি অন শর্ট সেল ইকুয়ালস টু এই 10,08,000 ইন্টু 30%, তাই তো রে? এই শর্ট সেলের ওপর জিপি মারছি, 10,08,000 ইন্টু 30% কত? 3,02,400। এটাকেও বক্স করে রাখ, শেষ। 3,02,400। অনলাইন হেভি করে বল, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। হেডিং লেখ স্টেপ 3, সব থেকে ভাইটাল স্টেপ। স্টেপ 3, computation of admissible additional expenses, computation of admissible additional expenses, computation of admissible additional expenses, computation of কি বললাম? admissible additional expenses। আন্ডারলাইন কর, নিচে ড্যাশ দিয়ে লেখ
অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস উইল বি, নিচে ড্যাশ দিয়ে লেখ, অ্যাডমিসেবল additional expenses will be, admissible additional expenses will be list, LEAST, list of the following three alternatives বলে দেখ, will be list of the following three alternatives বলে dash, আমি করছি হ্যাঁ, will be list of the following three alternatives. Oh sorry, will be list of the following two alternatives. বল দাদা কেন টু? স্টপ, চেঁচা তো, লেখা দেখে চেঁচা, লেখা দেখে, আগের ছকটা দেখে। অপশন এ অলওয়েজ অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস, অপশন বি অলওয়েজ বল জিপি অন অ্যাডিশনাল সেল, বলতো অপশন সি কোনটা? অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস ইনটু দোতলা বাস, নেট প্রফিট প্লাস ইনশিওর্ড বাই নেট প্রফিট প্লাস অল। এইটা তখনই কাজ করবে যদি আনইনশিওর্ড থাকে, যদি আনইনশিওর্ড না থাকে তাহলে কি তুই লিখবি নেট প্রফিট প্লাস ইনশিওর্ড বাই নেট প্রফিট প্লাস ইনশিওর্ড, কেটে গেলে তো অ্যাকচুয়ালি পড়ে থাকে। তাহলে কি শিখলি? এই স্টেপ 3 তে লিস্ট অফ দ্য ফলোইং 3 হবে নাকি লিস্ট অফ দ্য ফলোইং 2 হবে, সেটা ডিসাইড করতে হবে। আনইনশিওর্ড আছে কিনা অ্যাডিশনাল স্ট্যান্ডিং চার্জেস, স্ট্যান্ডিং চার্জেসটা কি আছে কিনা আনইনশিওর্ড। আমরা পরের দিন পাবো স্ট্যান্ডিং চার্জেসে আনইনশিওর্ড আছে এবং আমরা কি করছি বল, অ্যাডিশনাল এক্সপেন্সেস কম্পিউট করছি। আজকে আনইনশিওর্ড আছে না, যেহেতু আনইনশিওর্ড নেই তাহলে আমরা লিস্ট অফ দ্য ফলোইং কি করব? টু। সো লিস্ট অফ দ্য ফলোইং টু অল্টারনেটিভস, বল লিস্ট অফ দ্য ফলোইং টু অল্টারনেটিভস এর মধ্যে কি হওয়া উচিত? এ, আচ্ছা এটা একটা রুপিস কালাম করে নে। এ লেখ অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস, অ্যাকচুয়াল অ্যাডিশনাল এক্সপেন্সেস, চেঁচা তো জনগণ, অ্যাডিশনাল এক্সপেন্সেস এর অ্যাকচুয়াল কত আছে? 60,000। রুপিস কালামে 60,000 আন্ডারলাইন, মানে কি এটা স্টেপ, মানে এটা 1 নম্বর অপশন। আর বি জিপি অন অ্যাডিশনাল সেল, জিপি অন অ্যাডিশনাল সেল। স্টপ, এটা নিয়ে পরের দিন একটা হেভি অঙ্ক করাবো, হেভি অঙ্ক। ওটা তোদের ইভেন স্ক্যানারে নেই, আমি একটা অন্য জায়গা থেকে ছবি তুলে করাবো, হেভি অঙ্ক। আমার কোয়েশ্চেন, অ্যাডিশনাল সেল কাকে বলে? জাস্ট ব্রেনটা দিয়ে ভাব, জাস্ট মাথাটা দিয়ে ভাব। অ্যাডিশনাল এক্সপেন্সেস কি? অ্যাডিশনাল এক্সপেন্সেস কি? তুই পাশে একটা ছোট ঘর বানিয়েছিস, সেখান থেকে সেল করছিস, সেটাই তো অ্যাডিশনাল এক্সপেন্সেস। তাহলে অ্যাডিশনাল সেল কি? ওই ঘর থেকে যে সেলটা হয়েছে ওটাই হচ্ছে এই শর্ট সেলের নিচের সেল, যেটা 72,000। যদি আমি পাশে ঘরটা না বানাতাম ওই সেলটা হতো না ভাই। তাহলে জিপি অন অ্যাডিশনাল সেল থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ 30% অফ ₹72,000। বুঝেছিস কি বুঝিসনি সেটা তোকে বলতে হবে অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, 30%, ভেরি গুড। 30% অফ ₹72,000, চেটা 21,600 আন্ডারলাইন। 30% অফ ₹72,000 মানে 21,600। এইবার বল এই দুটোর মধ্যে ছোটকে? ইন্স্যুরেন্স কোম্পানি 21,600 দেবে। লেখ অতএব, নিচে অতএব অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস ইকুয়ালস টু, অতএব অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস ইকুয়ালস টু, অতএব অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস ইকুয়ালস টু ₹21,600 কমা দিয়ে বিইং লোয়ার, ফুল স্টপ। তাহলে অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস ₹21,600টাকে বক্স করে রাখ, ₹21,600 কমা দিয়ে বিইং লোয়ার। দারুণ করে বল বুঝেছিস কিনা অনলাইন, হেভি করে বল বুঝেছিস।
ভেরি গুড, স্টেপ 4 চল। ভেরি গুড, স্টেপ 4 খুব ভালো, চলো দারুণ করে মজা করে করি যেই, আরে যেটা কেউ পারে না সেটা পারলে তবে তো মজা আসবে। যেটা সবাই পারে সেটা করে বলি হ্যাঁ দাদা তাহলে আমি এগুলো করবো না পরীক্ষায়। ভেরি গুড, লেটস স্টেপ 4। তুই স্পেশাল তখনই যখন টাফ জিনিসটা করতে পারবি। স্টেপ 4 বলে কি লিখবি? স্টেটমেন্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড, সেম হেডিং, স্টেটমেন্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড বলে একটা হাফ পেজ ছক। এবার ছক লাগবে, ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড সিঙ্গেল। স্টেটমেন্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড বলে একটা হাফ পেজ ছক লাগবে, ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড সিঙ্গেল। স্টেটমেন্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড, একটা হাফ পেজ ছক লাগবে, ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড সিঙ্গেল বলে একটা রুপিস কালাম করবি। সব ভাই রেডি? আমি করছি। ড্যাশ দিয়ে জিপি অন শর্ট সেল। হ্যাঁ রে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি তোকে কি কি দেবে? ক্লেম তো করছিস, কিসের ক্লেম করবি? জিপি অন শর্ট সেল, ব্র্যাকেটে কোথায় বের করেছিস তুই? স্টেপ 2। কত টাকা? চাচা জিপি অন শর্ট সেল 3,02,400। অর্থাৎ এইটা ক্লেম করবি জিপি অন শর্ট সেল, বুঝেছিস কিনা বল? আর ড্যাশ দিয়ে অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস, ব্র্যাকেটে স্টেপ 3। কেন স্টেপ 2 আর স্টেপ 3 করেছিস এবার বুঝতে পারছিস? এগুলো চাইবি রে ওদের থেকে তুই। অ্যাডমিসেবল অ্যাডিশনাল এক্সপেন্সেস ড্যাশ দিয়ে ব্র্যাকেটে স্টেপ 3। শুনছি। 21,600 যোগ কর। 3,24,000। তাহলে এই দুটো মিলিয়ে ক্লেম করলি 3,24,000 তো। লেস সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস, লেস সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস। খোঁজ কতটুকু স্ট্যান্ডিং চার্জ সেভ হয়েছে তোর, সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস কত? 30,000 মাইনাস কর। 2,94,000 ক্লোজ কর। এর এগেনস্ট এলে গ্রস ক্লেম, তাহলে গ্রস ক্লেম 2,94,000। এই অবধি দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা বল? এ সারা জীবন সেম, চেঞ্জ হবে না। অনলাইন বুঝেছিস? ভেরি গুড। তাহলে গ্রস, হ্যাঁ ভেরি গুড, তাহলে গ্রস ক্লেম বুঝেছিস তো। এইবার দেখতে হবে ব্যাটা আন্ডার ইনসিওর্ড কিনা, এবং এটা টাফ, আমি বলেই দিলাম এটা টাফ। এর নিচে লেখ পলিসি ভ্যালু, লিখবি ছকে চলছে পলিসি ভ্যালু। খোঁজ পলিসি ভ্যালু, খোঁজ 12,60,000 ক্লোজ। আন্ডারলাইন পলিসি ভ্যালু, আন্ডারলাইন 12,60,000 আন্ডারলাইন। পলিসি ভ্যালু দেওয়া আছে 12,60,000। এবার তোর ছবি দেখে বল, তোর ছবি দেখে বল অ্যাভারেজ ক্লসের সেলের ইয়ার এন্ডিং কবে? 31/3। তার নাম জিপি অন সেল, জিপি অন সেল ফর দ্য ইয়ার 31/3/89। থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ 30% অফ রুপিস। কত ছিল রে এই সেলটা? 48,00,000। কেউ ক্যালকুলেটারে কর 48,00,000-এর 30%। 14,40,000। আবার বলছি, ওই ছবি থেকে বল, ছবি থেকে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই হবে কি হবে না, তার সেল কোনটা? আমরা ভাই ছবিতে বলে দিয়েছিলাম সেল ফর দ্য ইয়ার 31/3/89। এখানে তোকে লিখতে হবে জিপি অন সেল ফর দ্য ইয়ার 31/3/89, দ্যাট ইজ ওই সেলটার উপর 30%, 30% অফ 48,00,000। অনলাইন বুঝেছিস রে? হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কর জিপি অন সেল ফর দ্য ইয়ার 31/3/89, দ্যাট ইজ 30% অফ রুপিস 48,00,000।
দ্যাট ইজ 30% অফ ₹48 লাখ। 14,40,000 লেখার পর, 14,40,000 লেখার পর খাতার দিকে বা বোর্ডের দিকে তাকা, বল 12,60,000 কি পলিসি ভ্যালু তুই নিয়েছিস, আর কত নেওয়া উচিত ছিল? 14,40,000। তাহলে তুই কম নিয়েছিস, আন্ডার ইনসিওর্ড, অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই হবে। পলিসি ভ্যালু মানে নিয়েছি, আর এই সেলটার ওপরে জিপি মানে নেওয়া উচিত ছিল। আমি যতদিন অঙ্ক দেখেছি এটা আন্ডার ইনসিওরই হয়, আমি একদিনও ওভার ইনসিওর দেখিনি, একবারও কোনো অঙ্কে। তবু আমার বোঝানোর কাজ আমি বুঝিয়ে দিলাম। লেখ সিন্স, বলতো কি লিখবি সিন্স? স্টকস লিখতে পারবি না, সিন্স প্রফিটস আর আন্ডার ইনসিওর। আগেরটাই লিখতি স্টকস আর আন্ডার ইনসিওর, এখানে লিখবি সিন্স প্রফিটস আর আন্ডার ইনসিওর্ড, কমা average clause will be applied. Since profits are underinsured, comma, average clause will be applied, full stop. প্যারা করে net claim due to average clause, same লেখা, বলে ড্যাশ, net claim due to average clause, বলে ড্যাশ, net claim due to average clause, বলে ড্যাশ, net claim due to average clause, বলে ড্যাশ। শুনবি? ওই ফর্মুলা বল। নিচে সমান দিয়ে আমি লিখবো গ্রস ক্লেম ইনটু দোতলা বাস, আমি লিখছি ওপরে পলিসি ভ্যালু বাই ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার, গল্প শেষ। বাই ভ্যালু অফ স্টক অন দ্য ডেট অফ ফায়ার বাই জিপি অন সেল ফর দ্য, আরে এইটার সাথে তুলনা করছিস তো, বাই জিপি অন সেল ফর দ্য ইয়ার কত, 31/3/89। তোকে এই সেলটাকে আরেকবার লিখতে হবে, সহজ তো, তুই কিভাবে তুলনা করলি সেটাই লেখ না। তাহলে লেখ সমান দিয়ে গ্রস ক্লেম ইনটু দোতলা বাস, বড় করে গ্রস ক্লেম ইনটু দোতলা বাস, ওপরে পলিসি ভ্যালু, ওপরে শুনছি পলিসি ভ্যালু বাই, শুনছি পলিসি ভ্যালু বাই জিপি অন সেল ফর দ্য ইয়ার, বাই জিপি অন সেল ফর দ্য ইয়ার কত, 31/3/89। সমানের নিচে সমান দে, বল গ্রস ক্লেম কত, সমান 2,94,000 ইন্টু দোতলা বাস, পলিসি ভ্যালু কত, 12,60,000 বাই 14,40,000। আমার একটা কথা শুনবি, আগে ভাগটা করবি, না হলে ক্যালকুলেটরে নাও ধরতে পারে। ধরে গেছে? সমান ₹2,57,250, ₹2,57,250 অনলাইন। বুঝেছিস? হুম, ভেরি গুড। অতএব লাস্ট লাইন, অতএব ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড, অতএব ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড, অতএব ইন্স্যুরেন্স ক্লেম টু বি লজড 2,57,250, 2,57,250 আন্ডারলাইন। অঙ্কটা কতটা টিপিক্যাল, কতটা ক্রিটিক্যাল, আই থিঙ্ক বুঝতে পেরেছিস। যদি বুঝে যাস কিচ্ছু নেই, এটা আমি ভিডিওতে রাখলাম, যতবার খুশি দেখবি। আগে আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, জিজ্ঞাসা করি অনলাইন।